হত্যাকাণ্ডে শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমুল চেয়ারম্যান ও তার দোসররা। যেভাবে হত্যার পরিকল্পনা করা হয়, প্রথম পরিকল্পনা করে আমার মাকে মেরে ফেল, আমাদেরকে আর নিঃস্ব করবেন না, আমরা বাঁচতে চাই, দয়া করে আমাদের একটু বাঁচতে দিন। সর্বশেষ আমার চোখের সামনে আমার মা ভাই বোনকে মেরেছে, আমি তার কিছু দৃশ্য আপনাদের সামনে বলি, আপনারা শুনেন। আমরা 3 বোন, আমার মা আমাদের মার্কেটে প্রথম দাঁড়ায়। আমেরিকার প্রবাসী নাজমার বাড়ি থেকে যখন দেখি দলের দল একের পর এক অস্ত্র নিয়ে আসতেছে, আমরা 4 জন দৌড় দিই। দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমার এই হাত থেকে ছিনিয়ে রেখে দিচ্ছে। আমরা দৌড়ে গিয়ে আমরা কোনো রকমে করে পালাই। আমি আমার ছোট বোন আমার চাচা ঘরে, পরে দরজার নিচের দিকে তাকিয়ে দেখি আমার মাকে নির্মমভাবে ঘুমাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন এমন করতেছে। আমার মাকে এলো পাতারে ঘুমিয়ে আমি আমার মুখে এভাবে চাপা দিয়ে ধরে শুধু 2 চোখ দিয়ে তাকিয়েছিলাম। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। শরীফ, বাসির, রফিক, রবিউল চেয়ারম্যান পাশে দাঁড়ানো। আমার মাকে ওরা কুপিয়ে একটু দূরে চলে যায়। আমার মা তারপরও উঠে এইভাবে রক্ত মুছতেছে, এটা ওরা দেখে আবার ফিরে আসে। শিমুল চেয়ারম্যান একটা ইট দিয়ে আমার মার মাথাটা শেষে ফেল। আমার কিচ্ছু করার ছিল না, আমি শুধু 2টি চোখ দিয়ে তা দেখছি। এমন নির্মম ভাবে মানুষ মানুষকে মারতে পারে আমার জানা ছিল না। আমার মাকে মারার পর আমার ভাই আসে। আমার ভাই বাড়িতে ছিল না, আমি আমার ভাইয়ের প্রথম ফোন দিয়েছিলাম যে ভাইয়া গন্ডগোল হইতে পারে, তুমি আসো। এর কিছুক্ষণ পরই আমার কাকা এবং আমার চাচিরা বলতেছে তোরা সাউন্ড করিস না, তোদেরকেও মেরে ফেলবে। এমনি শুনতেছি আমার ভাইয়াকে মার্কেটের ভিতরে ধরছে। আপনারা লাস্টটা মনে দেখছেন একটা সিঁড়ির নিচে। আমার ভাইয়া মোটরসাইকেল যখন স্টেশন যায়, আমার ভাইকে এভাবে ঘুরতে, হাতে একটা ঘুমের চিহ্ন আছে, আপনারা দেখেন। আমার ভাই মোটরসাইকেলের গিয়ার
খুব স্পিডে বাড়িয়ে মার্কেটের ভিতর চলে যায়। আমার ভাই হতো ভাবছে আমার মা বোন বাড়িতে আছে। আমার ভাইয়ের গাড়িটা ভেঙে আমার ভাই, আমি শুনতেছি আমার ভাই বলতেছে আমারে কেড়ে ভালো, আমি তো কিছু আমার ভাই আমার ভাইয়ের মতন এত ভদ্র এত সুন্দর ছেলে 10টা গ্রামও পাবেন না আপনারা। আমার ভাইকে মতটা নির্মম ভাবে মারছে। পরে আমার ভাই দৌড়ে পাশের বাড়িতে একটা পুষ্কুনিতে পড়ে। আমার ভাইয়ের গায়ে ছিল কালো গেঞ্জি কালো প্যান্ট। ওরা কি পরিমাণ মারধর করে দেখেন। আমার ভাইয়ের পরে একটা লুঙ্গি পরে রাখছে, আমার বাবির গায়ের উঠলা পরে উপরে দিছে। আমার ভাইকে উলঙ্গ করে ঘুমাইছে। লাস্টে বাসিরে শিবুজি দাঁড়ানো, লাস্টে বাসির শরীর পরে মিলে আমার ভাইকে একটা কুড়াল দিয়ে মাথার মধ্যে এভাবে ঘুমতে। আমার ভাইয়ের এগুলা ছুরি দিয়ে এভাবে মারাতে থাকে। ওদের নিশ্চিত হতে হবে এই পরিবারের সকল সদস্যের মৃত্যু। তারপর আমরা যে করেছিলাম চারিদিকে হায়দ্রাবাদের জুয়েল মেম্বার শিমন চেয়ারম্যান শরীফ বাসির রফিক বাবু যারা আছে, আমি এখন সব নাম বলতে পারবো না। সবাই আমার কাকার ঘরে হামলা দেয়, এই দরজা খুল, এই ঘরে দরজা দেওয়া কেন, এই ঘরে মতো বাকি সদস্যরা আছে। এই কথা বলার পর আমার বোন একটা খাতে নিচে গিয়ে লুকায়। আমার বোনকে আমি বলি বোন খাটের নিচে লুকাইস না, ওরা বের করে ফেলবে। আমি আমার বোনকে নিয়ে পিছনে দরজা দিয়ে চলে যাই। ওরা মহিলা পর্যন্ত লাগিয়ে রাখছে, 4-5টা মহিলা বলতেছে এদিকটা চলে যাইতেছে এদিকটা চলে যাইতেছে। পরে আমাদের পাশে আমাদের বাড়ির উত্তর পাশের একটা বিল্ডিং এ গিয়ে দুটো বোন জীবন দিছি চাচি একটু দরজাটা খুলো। আমার ধারণা ছিল এটা বিল্ডিং খুব মজবুত একটা বিল্ডিং, এখান থেকে আমাদের বের করতে পারবে না। বিশ্বাস করুন আমার বোন আমি গেট আর দরজা বাইরে রাখি নাই। আমার বোন কথা চাই হাই রে আপা আপনারে তো বাইরে রাখবো, আমাদেরকে তো বাঁচতে দিন। এই কথা বলার পর আমি আমার বোনকে বলছি বোন, আমার যে বোনটা নিহত জোনাককে, আমি আমার বোনকে বলছি বোন তুই একটা গোয়াল ঘর আছে এটা দিয়ে তুই লুকা। একটা ছোট গোয়াল ঘর ছিল, আমার ধারণা ছিল এই গোয়াল ঘরে লুকালে আমার বোনকে দেখবে না। আমি আমার বোনকে দিয়ে আমি আবার ওদিকে একটা দৌড় দিই। আমার ধারণা ছিল ওরা আমাকে লক্ষ্য করুক, আমার বোনকে না দেখো। কিন্তু আমি ওই খন্ডে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে ফেলে দিতে, আমার বোনকে ধরে ফেলে আনু মেম্বার বাসির আর এদিকে আমার বোনকে ধরে শিমুল চেয়ারম্যান বাকি আসামিরা আমি নাম বলতে পারতেছি না, আমাকে এমন বাড়ি দেয় বাঁশ দিয়ে প্রথম মাথাতে আঘাত করে। পরে আনু মেম্বার আমাকে প্রথম ছুরি দিয়ে এভাবে ফুল দেয়।
রক্ত সাগর হয়ে যাচ্ছে আমার। শরীফ আমার দ্বিতীয় ফুসটা দেয় পাশে, দুই পাশে ফুস। আমি মাথা ঘুরে ভাবে পড়ে যাচ্ছে, আর কি পরিমাণ অন্যান্য সদস্যরা আমাকে পাশ দিয়ে আঘাত করতেছে। আমি আরো মেম্বারে পায়ে ধরে বলছি, আমারে মারিস না, আমার একটি ছেলে আছে, আমার ছেলে এতিম হয়ে যাবে। কিন্তু আমারে কোনোভাবে রক্ষা দেয়নি। আরো মেম্বার আমারে বলে, তুই স্টেশন না, তোর কিচ্ছু করবো না। আমি মাথা ঘুরে পড়ে যেতেছি, নিজে স্ট্রং থাকতে পারতেছি না। হে আবার এভাবে ধরে হাতে ধরে হেসড়ে নিয়ে যেতেছে। বাকি সদস্যরা অনেকে ছিল, প্রায় 15-20 জন। আমি বলছি, ভাই আমার আসতে নে, আমি হাঁটতে পারতেছি না। আমার এই পিছন থেকে যে কি পরিমাণ এত বড় বড় ইট দিয়ে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। ইট আমার মাটির চাকা দিয়ে ইটাইতেছে, আমি কিন্তু হাঁটতেই পারতেছি না। এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার বোনকে নির্মম ভাবে ঘুমাইতেছে রাস্তার মধ্যে। তারপর আমার আরেকটা ছুরি দিয়ে এইভাবে ফুলতে। আমি কিচ্ছু করতে পারি নাই, আমার ফ্যামিলি একটা সদস্যরে আমি বাঁচাতে পারি নাই, আমি নিজেই তো বাঁচতে পারি নাই। আপনারা হয়তো গণমাধ্যমে বিভিন্ন ইয়েতে দেখছেন, আমি একটি পানির খাল পার হয়েছি। যখন আমাকে এখানে লাস্ট কূপটা দেওয়া হয়, আমি খালের মধ্যে উল্টাইয়া পড়ে যাই। পানিতে পড়ে যাওয়ার পর আমার একটি প্রশ্ন আসছে, আমাকে যেভাবে হোক বাঁচতে হবে। পুরা খালের পানি রক্ত লাল হয়ে গেছে। আমি আমার পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করে আমি হালটা পার হই। পার হয়ে আমি একটা কচু ক্ষেতের মধ্যে গিয়ে শুয়ে যাই। চিন্তা করলাম ওরা তো আমাকে খুঁজে বের করে ফেলবে, কারণ ওই পাশ থেকে শব্দ আসতেছে, সবাই ওদিক দিয়ে তাই সামনে আছে। আমি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে, অপর সাইড জমির মাঝখানে। আমি ওই বিল্ডিং এ একটা রুমে পালাই, কিন্তু এরা 1 ঘন্টার মতন আমি এই রুমটাতে ছিলাম। ওই রুম রক্তে লাল হয়ে গেছে, আমার গায়ে কোনো ওড়না ছিল না। আমি আমার জামার সামনের পাট দিয়ে এইভাবে একবার ধরি, পিছনের পাট দিয়ে ওইভাবে ধরি, কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছে না। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে বের হই, কমে সন্ধ্যার পরে বের হব। একটু পানি খেয়ে নেন, একটু পানি খেয়ে নেন, একটু পানি খেয়ে নেন। পুনে 1 ঘন্টা পর একটা 10-12 বছরের ছেলে, আমি যে রুমটাতে পালাই, সেই রুমের জানালা দিয়ে আমাকে দেখে, আমি ওরে বলছি, তোর 2টা হাতে পায়ে ধরিস, তুই বলিস না আমি এখানে আছি, কিন্তু সে শুনে নাই। এই সন্ত্রাসীরা সবাই আমার কাছে চায়, কারণ আমার ফ্যামিলি 3 জন সদস্য মারা গেছে, আমাকেও বাঁচতে দিবে না। দরজাটা ছিল আরে ফেলে, এই দরজা ভেঙে
আমাকে কুকুরের মতন হেসড়ে টাইটা দিয়ে আমি এমনি তো মারাত্মক ভাবে আহত। আমাকে আবার বাঁশ দিয়ে বাইরে আবার একটা কূপ দেয়। আমার মাথাটা আপনারা দেখছেন কি করছে। মানুষকে এইভাবে মারতে পারে? কি এমন অপরাধ ছিল আমাদের? আমার জানা নেই। সর্বশেষ কূপে আমি মাটিতে নেমে পড়ি। বাগবাড়া থানার ভারপ্রাপ্ত ওসি আমাকে ওখান থেকে উদ্ধার করে। আমি শুধু চোখে দেখি না, রক্ত এভাবে ইটের ইয়াতে এভাবে ছেঁচা দিতে নিছিল, যেভাবে আমি পরে দেখলাম আমার 3 সদস্যের যেভাবে মাথায় আঘাত করা হয়েছে। সর্বশেষ মৃত্যু নিশ্চিত করতেই হবে এদের। এইভাবে শেষে মানুষ মারা যাওয়ার পর আপনারা দেখেন আমার ফ্যামিলির সবাইকে শুধু মাথায় আঘাত করা হয়েছে, মাথা একদম শেষে ফেলা হয়েছে। তাদের একটাই প্ল্যান ছিল, তারা মৃত্যু নিশ্চিত করবে, সবাইকে শুধু মাথায় আঘাত করবে। আমার ভাইয়ের মাথায় জল কুড়াল দিয়ে কূপ দেয়। আপনারা কি কেউ সহ্য করবেন যে চোখের সামনে প্রিয়জনকে এইভাবে মারতেছে চুপ থাকতে? আমি শুধু 2টা চোখ দিয়ে দেখছি, আমার কিচ্ছু করা ছিল না, আমি কিচ্ছু করতে পারি না। এমন নির্মম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে। আজ পর্যন্ত আমাদের পাশে কোনো দল, কোনো প্রশাসন কেউ পাশে দাঁড়ায়নি এখন পর্যন্ত। আমার একটা কষ্ট মনের মধ্যে। আমি হসপিটালে ছিলাম। কোনো সাংবাদিক গুরুত্ব দিয়ে আপনারা এলাকায় গিয়ে এটা তদন্ত করেননি। আমি আপনাদের কাছে আকুল আবেদন, সকল জনগণ, সকল আইন শৃঙ্খলা বাহিনী, প্লিজ আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমি যদি বেঁচে থাকি, আমার 2 চোখ দিয়ে আমি যাদেরকে দেখছি এবং সিসি ক্যামেরা ফুটেজে যারা আছে, আমি কাউকে ছাড়বো না। আমি মরে গেলে এটা অন্য সাবজেক্ট। আপনারা, আমি কোন দল বিদল নিয়ে কথা বলছি না, আমি যতগুলা কথা বলছি সবগুলা কথা সত্য। আপনারা গোপন ভাবে গিয়ে তথ্য নেন প্লিজ। আপনারা আপনাদের মতো তথ্য নেন। আমার একটা কথা যদি মিথ্যে পান, জনসম্মুখে আমাকে ফাঁসি দিবেন, আমার কোনো আপত্তি নেই। আমার এই বোনটা একটু সরল টাইপের, সে এত কিছু বুঝে না। সে মামলাটা পর্যন্ত বুঝাইয়া করতে পারে না। এমনকি আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা তদন্ত নেন প্লিজ। আপনাদের সাথে যে এরকম ঘটনা ঘটবে না কেউ গ্যারান্টি দিতে পারবেন না। আমাদের মামলাটা ছিল থানায়, থানার থেকে ওটু নাকি করা যায় মামলা আমার জানা ছিল না। ইসুফ আব্দুল্লাহর বাবা আরিয়া, উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টার নিজে মামলাটাকে থানার থেকে ডিবিতে নিছে। আমার বোন কিন্তু ডিবিতে দেয় নাই থানা মামলাটা, ও কিন্তু এসব সম্বন্ধে বুঝে না। এই মামলাটা ডিবিতে নিয়ে উনি ওনার মন করার মতো কাজ করতেছেন। আয়ু আমাদের কারোর কথা শুনে না। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরতেছে, উনি কোনো একটা আসামি ধরে নাই।